আজকে তাহলে আমরা প্রথমে এই রোলস আর পারমিশনের জন্য হচ্ছে রোলস আর পারমিশন যাতে অ্যাড করা যায় আগে এই অপশনটা তৈরি করি। তো এটার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা করতে হচ্ছে আমাদের যে সাইডবার আছে সাইডবার থেকে এগুলোর জন্য আলাদা ফাইলের লিঙ্ক করতে হবে। রোলসের জন্য আমরা তাইলে এখানে roles.php নামে একটা ফাইল তৈরি করে নেব। roles.php তৈরি করলাম। আর পারমিশনের জন্য আমরা permissions.php নামে একটা ফাইল তৈরি করি। আচ্ছা, তাহলে এই যে সেম ফোল্ডারের মধ্যে আমাদের পারমিশনস আর সরি এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফোল্ডারের মধ্যে তৈরি হয়েছে। এটা পার্শিয়াল না, এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যেই থাকবে। ওকে, তাহলে যে পারমিশনস আর রোলস ফোল্ডার তৈরি হয়েছে। প্রথমে আমরা রোলস তৈরি করব। তাহলে আমাদেরকে এখন একটু টেমপ্লেটটা বসায় নিতে হবে এখানে ইনিশিয়ালি যা যা আমাদের দরকার। আমরা এই কোডটুকুই কপি করে নিই, বা আমাদের ড্যাশবোর্ড.php আছে, এই ড্যাশবোর্ড ফাইলটা থেকে আমরা ইনিশিয়ালি হচ্ছে ডিজাইনটা কপি করে নিতে পারি। কপি করে এখানে নিয়ে আসলাম। এখন এখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিব একেবারে। এটার ভিতরে যে জিনিসগুলো আছে, যেমন আমাদের আপাতত শেয়ার বা এক্সপোর্টের কিছু নাই, জাস্ট এখানে টাইটেলটা দেখাইলেই হচ্ছে। আর এখানে পুরো একটা টেবিল আছে। আপাতত আমরা এই জিনিসগুলো এখান থেকে সরাই ফেলি। আচ্ছা, আননেসেসারি যে ডাটা আছে ডাটাগুলো সরাই আগে। আর এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের তেমন কিছু ইউজ করার মতো আছে। চার্ট রিলেটেড কিছু আমাদের লাগতেছে না, সো এই অংশটুকু আগে ফেলে দিই। ফিগারের কাজ কি জানা নাই, দেখতে হবে। figure.js এর কাজ কি দেখুন। REST and real-time API layer। আচ্ছা, তাহলে এটা না, ফিগার হচ্ছে আইকনস এর জন্য অ্যাকচুয়ালি। এটা আবার অন্য যে আমাদের যেগুলো দরকার আছে কিনা। সিম্পলি বিউটিফুল কিছু আইকনের জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা রইল আমাদের। আর আপাতত বুটস্ট্র্যাপের ফাইল এগুলো কি আমাদের লিঙ্ক ঠিক আছে? ব্যাকএন্ড অ্যাসেটস, কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা নামাই নাই। সো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো হচ্ছে আগে নিয়ে আসতে হবে। তো আমরা যেটা করি, জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আগে নিয়ে আসি। ফার্স্ট হচ্ছে আমরা ওই যে সিডিএন দিয়েই হচ্ছে নিয়ে নিতে পারি, আবার ইন্টারনেট কানেকশন না থাকলে কাজ করবে না। তাই আমরা যেটা করবো এখন, এই ফার্স্টে যে কুইরির স্লিমের ফাইলটা নিয়ে নিলাম, এইটাকে আমরা সেভ করে ফেলি আমাদের লোকাল হোস্ট। আমাদের প্রজেক্টের ব্যাকএন্ডে আছে তো আমরা অ্যাসেটসের, এখানে আমরা জেএস নামে একটা ফোল্ডার তৈরি করি। ঠিক আছে, এটার মধ্যে আমরা আমাদের সব জেএস ফাইলগুলো এখন ডাউনলোড করে নিয়ে আসবো। যদি এখানে সে যেটা করার চেষ্টা করবে, ফার্স্টে সে সিডিএন থেকে নামানোর চেষ্টা করবে। যদি সিডিএন এ না পায় তাহলে সে লোকাল যে আছে লোকাল এই জায়গাতে হচ্ছে আপনার নিয়ে আসার চেষ্টা করবে লোকাল জায়গা থেকে।
সো এখানে এটার লিঙ্ক হচ্ছে তাহলে কি আমরা আছি এখন এই রোলস ফাইলের মধ্যে। এখান থেকে আমার এক ফোল্ডার বাইরে যে অ্যাসেট ফোল্ডারে যেতে হবে, তারপরে জেএস ফোল্ডারে আমি ফাইলটা পাবো। তাহলে এটার আমার লিঙ্ক করে যাচ্ছে এক ফোল্ডার বাইরে জেএস। আচ্ছা এখান থেকে নিয়ে এক ফোল্ডার বাইরে, তারপর জেএস, সরি জেএস না, তারপর হচ্ছে তারপর হচ্ছে জেএস। লিঙ্কটি ঠিক আছে, আমরা আছি রোলসে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমরা ফাইল নেমটা কপি করে নিলাম। অথবা আমরা চাইলে ডিরেক্টলি হচ্ছে যে আমার কখনো সিডিএনএ থেকে লোড করা দরকার নেই, আমি ডিরেক্টলি আপাতত যেহেতু আমার নামানোই আছে লোকালি, আমি লোকাল থেকেই হচ্ছে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আরেক bootstrap.min.js আমাদের নামাইতে হবে, আর popper.min.js এগুলোর মধ্যে bootstrap.js cdn। বুটস্ট্র্যাপের সিডিএন এর লিঙ্ক পাবো, এখান থেকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপেরও জেএস ফাইলটা নামায় নিতে পারি। আমরা বুটস্ট্র্যাপের আগে আমরা যেন বুটস্ট্র্যাপ কত ইউজ করতেছি, 3 নাকি 4 ইউজ করতেছি, 4 ইউজ করতেছি। গেট বুটস্ট্র্যাপ ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নিয়ে নিতে পারবো। এই যে ফার্স্টে পপারটা নিয়ে নিই, তারপর হচ্ছে bootstrap.min.js-টা নিয়ে নিই। তো ফার্স্টে পপারটা নিলাম, বুটস্ট্র্যাপটা আমি এটা হচ্ছে আমরা জাস্ট এখানে লিঙ্ক করে দিব। এখন আমরা জাস্ট একটু চেক করে দেখতে পারি যে এটার লিঙ্কিংটা সব ঠিক মতো হয়েছে কিনা, বুটস্ট্র্যাপটা কাজ করতেছে। আচ্ছা আমাদের তাহলে লিঙ্কে একটু ভুল আছে, আমাদের এটা দেয়া লাগতেছে না, কারণ আমরা অ্যাকচুয়ালি বুঝতে ভুল হয়েছে, কারণ আমাদের এটা তো হচ্ছে একই লেভেলে আছে, অ্যাসেট ভার্সেস একই লেভেলে আছে। অ্যাকচুয়ালি ফিগারটাও তাহলে আমরা ডাউনলোড করে নিতে পারি, যাতে ইন্টারনেট লাইনের উপর কোনো ডিপেন্ডেন্সি না থাকে আমাদের। এটাও নিয়ে নিলাম। সবগুলো তাহলে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল হচ্ছে লিঙ্ক করা হয়ে গেল। তাহলে আমরা যদি rows.php ফাইলে যেটা, এখানে আমরা যেটা করব হেডার দিয়ে দিই এটা রোজ, তারপর ইনিশিয়ালি হচ্ছে আমার যে রোজগুলো আমি অ্যাড করব ওই রোজগুলো হচ্ছে এখানে দেখাবে। তো ওদের ক্ষেত্রে কি হবে, শুধু আইডি আর নামটা, আর তার হয়তো কিছু অ্যাকশন অ্যাড দিতে পারি। তাহলে এখানে আমরা কত ডামি ডাটা দিয়ে রাখি, টেবিলও তো রেসপন্সিভ হয়।
ঠিক আছে। সো ফার্স্টে যেটা করি, এখানে একটা বাটন দিই, যে বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে রোলস অ্যাড করার যেটা আসবে, মেনুটা আসবে। অথবা আমরা চাইলে হচ্ছে এই পেজের এখানেই ফরম্যাট করে দিতে পারি। তো আমরা যেটা করি, চাইলে এখানেই ফরম্যাট করে দিই। এখানে ফরম্যাট করে দিই মেথড পোস্ট আমাদের index.php তে যে ফর্মটা আছে এটার CSS নিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি দিচ্ছি ফর্মের ক্ষেত্রে আমাদের জাস্ট একটা নেম দিতে হচ্ছে। এই ডাটা টাইপ হবে টেক্সট, হচ্ছে প্লেস হবে হচ্ছে রোলের নামটা। ঠিক আছে, আমরা যদি একটু আমাদের ডেটাবেজে ফেরত যাই, ডেটাবেজে আমরা কি কলাম রাখছিলাম একটু দেখে নিই। আর এখানে যদি কেউ সাবমিট করে তাহলে ধরেন আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা এর উপর নির্ভর করে অনেকগুলো অ্যাকশন আছে, আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি প্রত্যেকটা রিসোর্সকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য বেশি বেটার হবে। নতুন রোলস নামে এটা আমরা ডিরেক্টরি তৈরি করি। ইনিশিয়ালি যে ফাইলটা আছে এটার নাম আমরা করে দিই আপনার ইন্ডেক্স। ঠিক আছে, তারপর আচ্ছা এটাকে আমরা এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, দেন এটাকে আমরা রিনেম করে দিই ইন্ডেক্স নামে, এবং এটার মধ্যে আমরা হচ্ছে অন্য কয়েকটা ফাইল তৈরি করে রাখি বিভিন্ন অ্যাকশনের জন্য। ইন্ডেক্সে আমরা লিস্ট দেখাবো, তারপর এখান থেকে সাবমিট করলে আমরা pf.php তৈরি করি, যেখানে আমরা ফর্ম সাবমিশনটা হ্যান্ডেল করব। তারপর যদি আমার এডিট করা লাগে, এডিটের ফর্মটা দেখানোর জন্য আমরা edit.php তৈরি করি। এডিটের ফর্ম সাবমিট করলে আমরা update.php তে ওইটার আপডেটের কোডটুকু লিখব, আর যদি ডিলিট করতে চাই ওইটার জন্য আমরা হচ্ছে delete.php তে কোড লিখব। ঠিক আছে, তো প্রত্যেকটার জন্য আমরা এইভাবে হচ্ছে যে আলাদা আলাদা ফোল্ডার করে সাজায় রাখলে আমাদের জন্য ইজি হবে, কোড অর্গানাইজেশনটা সুন্দর থাকবে। ঠিক আছে, সো ফার্স্টে এখানে আসি, আমরা এই যে ফাইলের লোকেশন তো চেঞ্জ করে ফেলছি, এই জন্য আমাদের এখন এটার লোকেশন হয়ে গেছে কি ফাইলের backend/role/index.php। ঠিক আছে, আর এখানে যেহেতু আমরা এক ফোল্ডার ভিতরে ঢুকে গেছি, সো প্রত্যেকটা এক ফোল্ডার বাইরে এসে আমাকে দেখাই দিতে হবে। ঠিক আছে, এখন কোনটা মিসিং গেছে? ও আচ্ছা, এটা এখান থেকে হেডারে লিংক করার কারণে এটার লিঙ্কিংটা কিরকম হয়ে গেছে। হেডার কোথায়? আমাদের হেডার আছে হচ্ছে এখন পার্শিয়াল ফোল্ডারে, হেডার থাকলে এটা আছে এখন
একই বাইরে চলে গেছে। ঠিক আছে, আর লগ আউট এখানে এক ফোল্ডার বাইরে আছে। ফুটারে তো আমরা তেমন কিছু ইউজ করিনি। আমরা যেটা করতে পারি, আমাদের এই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সব জায়গাতেই লাগবে, তো জাভাস্ক্রিপ্টের এই ফাইলগুলো আমরা একবারে আমাদের ফুটারে দিয়ে দিতে পারি, যাতে বারবার আমার এটা রিফ্রেশ না অ্যাড করা লাগে, একবারে আমরা ফুটারে দিয়ে দিতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টগুলো আমরা ফুটারে দিয়ে দিলাম। সেকেন্ড রইল আমাদের লিঙ্কিং গুলো ফিক্স করলাম, আর সাইড বার থেকে এখন আমার লিঙ্কিংটা ফিক্স করতে হবে। এটা হয়ে গেছে এখন row/index.php। সেম ভাবেই আমরা হচ্ছে পারমিশনস এর জন্য করব index.php। আর সাইড বার ফাইলটা আছে পার্সিয়ালস এর মধ্যে, সো এটাকে আমার পাইতে হবে। এটা তো অ্যাকচুয়ালি লিংক হচ্ছে, সো এটা ঠিকই আছে। সো রোলসে যাইতে নিলে আমার অ্যাকচুয়ালি backend/row/ এটা লাগতেছে না, এটা শুধু ইন্ডেক্স। আচ্ছা দেখি, আমরা যদি ড্যাশবোর্ডে থাকি, ড্যাশবোর্ড.php তে যখন আসতেছি এটাও ব্রোকেন হয়ে যাচ্ছে। আচ্ছা, লেভেল ডিফারেন্ট হয়ে যাওয়ার কারণে একই ফাইল আমরা ইউজ করতে পারতেছি না। একই লেভেলে আমার সব ফাইল রাখতে হবে, যাতে সবগুলো একইভাবে আমার ইয়ে পায়। তো আমরা যেটা করতে পারি, ড্যাশবোর্ড নামে আরেকটা ফোল্ডার তৈরি করি। আমরা এই লেভেলে কোনো ফাইল রাখবো না, সবগুলোকে একই হচ্ছে লেভেলে রাখার জন্য সবগুলা কোনো না কোনো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাবো আর কি, যাতে সেম ফাইল আমরা রিইউজ করতে পারি। পারমিশন আপাতত থাকুক, এটা পারমিশনটাকে আমরা আপাতত পারমিশন ফোল্ডারের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, এইটার রিনেম করে দিব index.php। আর ড্যাশবোর্ড, লগ আউট, এই তিনটাকে আমরা ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, তাইলে সেম লিঙ্কিংটা এখন কাজ করবে। আর এটার লিঙ্ক তো চেঞ্জ হয়ে গেল, এখন dashboard/index.php করে দিবে এটার নাম। আচ্ছা, dashboard/dashboard এটা। ড্যাশবোর্ড থেকে বাইরে পার্সিয়াল হেডার। আর আমাদের ডেটাবেস নিয়ে যেহেতু মোটামুটি প্রত্যেকটা পেজেই কাজ করা লাগবে, সেশন আমার প্রত্যেক পেজে লাগবে, এই অংশটুকুটাও আমরা ডিরেক্টলি হচ্ছে এই অংশটুকু আমরা একবারে হচ্ছে হেডারের মধ্যে দিয়ে দিব। একেবারে আমার পেজের শুরুতেই পিএইচপি তে এই অংশটুকু থাকবে। এটা তাহলে আমার আরো এক লেভেল আগে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর সাইড বারে আমার লিঙ্ক গুলা কিছুটা চেঞ্জ ছিল, তো ড্যাশবোর্ডের লিঙ্ক হয়ে গেল আমাদের dashboard/dashboard.php। এটার লিঙ্ক হচ্ছে, ঠিক আছে। আর সাইড বার তো লোকেশন চেঞ্জ হয়েছে, এটাও হয়ে গেছে। এটা লোকেশন চেঞ্জ,
সো এখন আমাদের ড্যাশবোর্ডের লিংক হচ্ছে জাস্ট ফাইলের নেমটা দিলেই হচ্ছে, কারণ এটা তো roles slash permission slash index। এই জায়গায় কিছু সমস্যা হচ্ছে, সবগুলোকে যদি সেম ইয়েতে রাখতে চাই, আমাদের সবগুলো রিলেটিভ লিঙ্ক হওয়াতে সবগুলো এরকম হচ্ছে। আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আপাতত সবগুলোকে হার্ড কোডের লিঙ্ক হচ্ছে করে দিব। আমাদের যে ডোমেন আছে ওই ডোমেনকে রুট ধরে করে দিব, কারণ ওইভাবে না করলে আমাদের যেটা হচ্ছে রিলেটিভ লিঙ্ক হওয়ার কারণে আমি যখন এক ফোল্ডারের মধ্যে যাচ্ছি অন্য ফোল্ডারের সাথে হচ্ছে লিঙ্কটা তখন ভিউ হয়ে যাচ্ছে। কারণ আমি যখন রোলস ফোল্ডারের মধ্যে থেকে ফাইল ভিজিট করতেছি তখন এক ধরনের হচ্ছে লিঙ্ক হচ্ছে, পারমিশনের ফোল্ডারের মধ্যে যখন যাচ্ছি তখন আরেক ধরনের লিঙ্ক হয়ে যাচ্ছে। ফ্রেমওয়ার্কগুলো যেটা করে আপনার ওই রুটটা, হ্যাঁ রিলেটিভ পাথস হচ্ছে যে সব যদি এক লেভেলে থাকে, আমরা তো এখানে হচ্ছে আপনার এই যে সাইড বার ড্যাশবোর্ড সাইড বার ফুটার এগুলোকে রিইউজ করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে ওগুলো আছে আপনার ফ্রন্ট এন্ডের ব্যাক এন্ড করতেছি। আচ্ছা ব্যাক এন্ডের আর কি ফাইলগুলোর ডিজাইন ঠিক করতেছি আর কি। হ্যাঁ তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তো যেটা হয়েছে যে আমরা তো এখানে পার্শিয়ালি ফাইলগুলো রিউজ করার চেষ্টা করতেছি। তো যখন আমরা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড ফোল্ডারে যাচ্ছি এটার লোকেশন হয়ে যাচ্ছে ড্যাশবোর্ড স্ল্যাশ, তারপর পারমিশনসে গেলে হয়ে যাচ্ছে পারমিশন স্ল্যাশ, রোলসে গেলে হয়ে যাচ্ছে রোল স্ল্যাশ। তো এই কারণে এটার লিঙ্কগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা হচ্ছে যে ওই রুট ডোমেনটা ফিক্স রেখে এটা হচ্ছে ইজিলি করা যায় প্রত্যেকবার হচ্ছে এভাবে না ওই রুট ডোমেনটা লেখা স্ল্যাশ স্ল্যাশ দিয়া ওই। হ্যাঁ আর এটা যাতে আমার প্রত্যেকবার বারবার না দেওয়া লাগে এইটাকে আমরা হচ্ছে যেটা করতে পারি সাইট ইউআরএল আমরা এটার মধ্যে পিএইচপিতে কিছু নাই, এটা আপনি যদি নিজে কোনো ফাংশন বানায় নেন তাহলে আপনার উপর। আমরা এখানে যেটা করব একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি। হ্যাঁ যখন আপনি যাবেন তখন চেঞ্জ করে দিবেন আপনার সাথে যে মানে আপনি যে লোকেশনে আছে আপনার যার যার এনভায়রনমেন্ট অনুযায়ী এটা হচ্ছে চেঞ্জ করে দিতে হবে আর কি। তো এটা করে নিলে তাইলে আমার লোকেশনটা হবে। ফাংশন আপনি পাবেন কোথায়, এটা তো ও তৈরি করে নিতে হবে। আপনি চাইলে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেটা আছে ওইটাকে স্টাডি করে ওইটাকে আপনি হচ্ছে আপনার প্রজেক্টে কপি করে নিয়ে এসে ইউজ করতে পারেন। কারণ ওয়ার্ডপ্রেসের ওই ফাংশনটা তো পিএইচপি দিয়ে লেখা, হ্যাঁ বানায় রাখছে ওদের আর্কিটেকচারের উপর নির্ভর করে। আপনি চাইলে হচ্ছে ওরকম একটা আপনার প্রজেক্টের স্ট্রাকচারের উপর নির্ভর করে আপনি একটা তৈরি করে নিলেন। তাহলে এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। তাইলে এটা করলে আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড স্ল্যাশ ড্যাশবোর্ড ডট পিএইচপি, এটা হয়ে যাচ্ছে আমার রোলস। শুরুতে জাস্ট তাহলে এই অঙ্কটুকু দিলেই হয়ে যাচ্ছে আমার। এখন যদি আমি চেক করি, সরি আমাদের তো আবার হচ্ছে এই এটার রুট ইউআরএল হচ্ছে অ্যাকচুয়ালি স্ল্যাশ ব্যাকএন্ড, কারণ আমরা তো ব্যাকএন্ড ফোল্ডারের মতো রাখি। এখন হচ্ছে আপনার এগুলো ঠিক থাকবে। আর এটা এটার আচ্ছা পাশে যে মেনুগুলো আছে ওগুলো কি আমরা ওয়ার্ডপ্রেসের মতো মেনু আকারে নিয়ে আসতে পারি না? পারেন। এটা তো তাহলে মডার্ন হচ্ছে না। ওয়ার্ডপ্রেসের মতো বলতে কি ওই যে আপনি হচ্ছে কি করতে চাচ্ছেন? ওয়ার্ডপ্রেসে যেমন
আমরা মেনু তৈরি করতে পারি, কিন্তু মেনু অনুযায়ী ওইটা তৈরি করতে হলে আপনার ওরকম লজিক লিখতে হবে, টেবিল তৈরি করতে হবে, ড্র্যাগ এন্ড ড্রপ বসাইতে হবে। না, ওইভাবে করলে ও শুধু ওই সিস্টেম বানাতেই আমার মনে হয় 2-3টা ক্লাস নিতে হবে। ওইটা হচ্ছে পুরো মেনু বিল্ডার নিয়ে আপনার স্টাডি করা লাগবে আর কি। দেখুন আমার যদি ক্লায়েন্ট একটা নতুন একটা ফিচার অ্যাড করতে বলতেন, তাহলে আমাকে কোডিং থাকতে হবে। র পিএইচপি তে করতে গেলে আপনার করতে হবে নিজে নিজে কোড লিখে করতে হবে, অথবা আপনার হচ্ছে করে ফেলতে হবে, কি বলে প্যাকেজ আছে, আপনার কোনো একটা প্যাকেজ ধরে নিতে হবে। মেনু বিল্ডার আছে অনেক, ওগুলো কোনো একটা যদি আপনি ব্যবহার করেন ওগুলো দিয়ে করে ফেলতে পারবেন। র পিএইচপি তে আপনি করতে গেলে সবই দেখা যাবে যে আপনার নিজেরই হচ্ছে করে নিতে হবে অ্যাকচুয়ালি। ওয়ার্ডপ্রেস, লারাভেল এগুলো তো হচ্ছে ফ্রেমওয়ার্ক, ওটাই আগে বলছি যে ওরা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো সব হচ্ছে দিয়ে দিচ্ছে। আমরা কি এই কোর্স শেষ করে লারাভেল করতে পারবো? যে আমরা বেটার হবে যে র পিএইচপিটা শেখার পরে র পিএইচপিতে আপনার মিনিমাম কিছুদিন সময় ভালো মতো কাজ করে তারপর আসলে হুটহাট আসলে তো আপনি র পিএইচপিটাই তো ভালো মতো প্র্যাকটিস করতে পারলেন না। তো আমরা এখন যেটা করবো, এই রোল নেম লিখে অ্যাড রোলে ক্লিক করলে এটা অ্যাড হয়ে আবার এই লিস্টে দেখাবে আর কি। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে যেটা করি, আমরা আগে আমাদের ডেটাবেসটা দেখি। আচ্ছা, আমরা চাইলে এটা অ্যাজাক্স দিয়ে করতে পারি। অ্যাজাক্স দিয়ে করতে গেলে আমাদের এপিআইটা একটু শেখা হয়ে যাবে আর কি। অ্যাজাক্স দিয়ে আপনারা তো মোটামুটি ভিউজেস আপনার যেটা খুশি আপনি সেটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু কথা হলো যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালো জানেন আর যদি হচ্ছে যে ওই ফ্রেমওয়ার্ক বোঝেন তাহলে আপনি ভিউজেস দিয়ে করতে পারেন, সমস্যা নেই। জাভাস্ক্রিপ্টটা জানলেই হলো আর কি। জাভাস্ক্রিপ্ট জানলে আপনি জাভাস্ক্রিপ্ট কোড লিখেও করতে পারেন, jQuery দিয়েও করতে পারেন, ভিউজেস দিয়েও করতে পারেন। মানে যেটা ইচ্ছা আর কি, যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের রোলসের ক্ষেত্রে হ্যাঁ আমরা শুধুমাত্র নেমই রাখছিলাম। তো শুরুতে আমরা যেটা করি, এটা অ্যাড করার কোড লেখার আগে ইন্ডেক্স পেজে আমরা অ্যাকচুয়ালি কি দেখাচ্ছি, রোলসের লিস্টটা নিয়ে আসছি। তো এটা আমরা ডাটাবেস থেকে কুইরি করে আগে নিয়ে আসি। আমরা আমাদের হেডার যে শুরু হয়েছে হেডারের পরে এখানে আমরা তাহলে এখন কুইরি করে নিয়ে আসতে পারি। হেডারের মাধ্যমে তো আমরা আমাদের ডাটাবেসটা অ্যাড করেই নিছি। ডলার কানেকশনটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি এখান থেকে, যেখানে আমাদের ডাটাবেসের কানেকশনটা নেওয়া আছে। তো এখানে আমরা কানেকশন থেকে সিলেক্ট আমরা তো দেখছি, এখানে হচ্ছে কি টেবিলের নাম আমাদের রোলস। এটা হচ্ছে মানে লিস্টের ডাটাটা আমরা ফার্স্ট বার লোড হইলে এটা ছাড়াই করব, এটা পেজটা লোড হইলেই আসবে। বাট এটা আমরা হয়তো করতে পারি হচ্ছে এটাতে ক্লিক করে অ্যাড রোলে ক্লিক করলে যে অ্যাকশনটা হবে এটা আমরা জাস্ট দিয়ে করতে পারি। তো কলাম আমাদের এখানে কোনো করা লাগতেছে না, দুইটা জিনিস আমি স্টাডি দিয়ে দিই বাই ডিফল্ট, এটা দিলেই হয়ে যাচ্ছে। সিলেক্টে দিলে সে আমার জন্য স্টেটমেন্ট রান করে স্টেটমেন্ট রিটার্ন করে দিবে। এটা আমরা তো গত ক্লাসে করছি এবং সিলি একটা ভুল নিয়ে আমাদের অনেক সময় চলে গেছিল। আচ্ছা, এটা আমরা করছি। আমাদের লগ ইনটা কোথায় গেল? লগ আউট লিঙ্ক কোথায়? backend/logout.php। এটা এখন ড্যাশবোর্ডের মধ্যে চলে আসছে। সো আমাদের এই লিঙ্কটাও ফিক্স করতে হবে।
থেকে আমাদের লগ আউটের যে লিঙ্কটা আছে এটা হয়ে গেছে এখন $site URL /dashboard/logout.php আর logout.php ফাইল কোথায় আমাদের logout.php এখান থেকে লগ আউট করে আমরা তাকে পাঠাচ্ছি index.php index.php ফাইলটা তখন ভুলে ডিলিট করে ফেলা হয়েছে আমরা GitHub থেকে নামিয়ে নিতে হবে backend এটা এটা যাবে আমাদের যে ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে অথবা ড্যাশবোর্ড আচ্ছা সো তাহলে এটার লিংক হবে অ্যাকচুয়ালি লোকেশন $site URL ব্যাকএন্ড পর্যন্ত তো আমার ওখান থেকে চলে আসতেছে /dashboard/index আর index.file আমাদের এখন এখানে আমরা হেডারটা অ্যাড করে দিব হেডার দিলে তো আবার সমস্যা আছে সেশনটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে সমস্যা হলো অলওয়েজ আমার HTML আউটপুট আগে চলে আসতেছে আচ্ছা এখানে এটাই থাকবে এখানে ছিলাম আর কি আমাদের রোলসের এখানে স্টেটে হচ্ছে স্টেটমেন্ট পাচ্ছি আমরা এখানে এটার উপর এক্সিকিউট রান করলে আমার কুইরিটা রান হচ্ছে তারপর আমি সব ডাটা পাচ্ছি এটার নাম দিই ডেটা বা এটার নাম দিতে পারি রোলস এখান থেকে $result fetch all তাহলে আমরা এখন এই রোলসের মধ্যে এই কুইরি করে রোলস টেবিলের সব ডাটা পেয়ে যাচ্ছি যেটা একটা অ্যারে রিটার্ন করতেছে আমাকে অ্যারেটাকে আমরা এখানে এখন ফর ইচ দিয়ে নিয়ে আসতে পারি ফর ইচ $roles as roll আর এটা শেষ হবে এখানে $roll আমরা দেখাবো তার আইডিটা আর নেমটা আর এখানে অ্যাকশনে আমরা হয়তো সামনে এখানে আমরা লিংক করে দিব তার বাকি ইয়েগুলোর জন্য এটা হবে ইকো
site URL slash তারপর হচ্ছে এটা আছে আমার কিসের মধ্যে, রোলস এর মধ্যে, রোলস স্ল্যাশ edit.php edit আর একটা দিন আমরা delete.php এখানে আমরা একটু স্টাইল অ্যাড করে দিতে পারি। এটা আমাদের সাইট ডিফাইন করা আছে। তারপর এখানে আমরা একটু কালার ঠিক করে দিতে পারি। তাহলে আমাদের এটা দেখি আমার এই যে তাহলে চলে আসলো। সেটা কাজ করতেছি না, সেটা বাটন আকারে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এডিটে ক্লিক করলে এডিটে যাবে। এডিট ফাইলে আমরা এখনো কোনো কোড লিখি নাই, এডিট ফাইলেও কোনো কোড লিখি নাই। ঠিক আছে, তো আমার এটা তৈরি হয়ে গেল। এখন এটাতে যদি আমরা অ্যাজাক্স ব্যবহার করতে চাই, ফার্স্ট হচ্ছে অ্যাজাক্স ব্যবহার করার আগে আমাদেরকে একটু অ্যাজাক্স সম্পর্কে ডিটেলস জানা লাগবে। অ্যাজাক্স অ্যাকচুয়ালি জিনিসটা কি আর এটার জন্য আমাদের কি করা দরকার। তো নর্মালি এই নেমে হচ্ছে যে যখন নর্মালি আমরা কি করি, একটা ফর্মে সাবমিট করলে ওই পেজে যে প্রসেস হয়, বাট অ্যাজাক্সের ক্ষেত্রে ডিফারেন্ট হবে কি, যে আমরা যখন রিকোয়েস্টটা করব নর্মালি ব্রাউজার পেজ রিডাইরেক্ট হয়ে পুরোপুরি ওই পেজে চলে যায়। অ্যাজাক্স অ্যাকচুয়ালি করবে কি, আমার হয়ে এই পেজটাতে রেখেই ওই HTTP রিকোয়েস্টটা করে দিবে, তারপর সে যে রেসপন্সটা পাবে ওই রেসপন্সটা সে হচ্ছে ধরবে। তারপর ওই রেসপন্স থেকে আমি আমার এখানে কোনো ধরনের চেঞ্জ করতে চাই কিনা এটা আমার উপর। রিয়েল টাইম, হ্যাঁ। এখন ফার্স্ট ইয়ে হচ্ছে যে নর্মালি আমরা যখন প্রসেস করতেছি আমরা আউটপুট দিচ্ছি HTML, ঠিক আছে, কিন্তু যখন আমি অ্যাজাক্স নিয়ে কাজ করব আমি আউটপুটটা HTML আকারে দিতে পারবো না, কারণ HTML যখন আউটপুট দিচ্ছি ওইখানে কি হচ্ছে, নতুন আরেকটা পুরোপুরি পেজ লোড হয়ে যাচ্ছে, বা নতুন আরেকটা পেজের হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি মার্কআপটা পাচ্ছি। এখন আমি যখন এই পেজে হচ্ছে যে ক্লিক করতেছি এবং রিকোয়েস্টে অ্যাজাক্সটা চলে গেল, তখন তো আমার অ্যাকচুয়ালি পুরো HTML আর দরকার নাই, আমার তো অলরেডি HTML পেজ এখানে লোড করাই আছে। আমার হয়তো স্পেসিফিক একটা ইনফরমেশন জাস্ট দরকার, যে একটা মেসেজ দরকার, যেটা আমি জাস্ট হচ্ছে যে আমার অ্যাকশনের উপর নির্ভর করে সাকসেস হলে একটা সাকসেস মেসেজ দিতে পারে, এরর হলে একটা এরর মেসেজ হতে পারে। ওই মেসেজটা জাস্ট আমি এখানে হচ্ছে দেখাই দিতে পারলেই হলো, ওই অংশটুকুই অ্যাকচুয়ালি আমার দরকার। তো এটার জন্য ইজি হচ্ছে আপনার জেসন আকারে ডাটা রাখা, ঠিক আছে। এখন এপিআই বিভিন্ন ধরনের হইতে পারে, আগে যে এপিআই ছিল ম্যাক্সিমাম এপিআই হচ্ছে আপনার ওই XML আকারে ডাটা দেখাইতো, কিন্তু XML এর সমস্যা ছিল যে ওইটা স্লো, আর ওই XML এর যে ডাটা স্ট্রাকচারটা আছে ওটা একটু কনফিউজিং। আপনারা তো আগে দেখছেন যে HTML ট্যাগের মতো, তো ওইটার মধ্যে থেকে ডাটা রিড করে আনা হচ্ছে একটু কষ্ট আর কি, যে হিউম্যান ফ্রেন্ডলি না ওইটা। বাট জেসনটা আপনার হিউম্যান ফ্রেন্ডলি। জেসন ডাটা সম্পর্কে আগে আমাদের একটু জানতে হবে। তো জেসন হচ্ছে জাস্ট, আমরা তো অ্যারে জানি, অ্যারেতে যেমন কি থাকে, কি আর ভ্যালু আকারে আমরা আমাদের যত মাল্টি লেভেল পর্যন্ত দরকার সেইভাবে ডাটা রাখতে পারি। জেসনও হচ্ছে সেম,
পেয়ার ভ্যালু পেয়ার আকারেই আপনার ডাটা থাকে, জাস্ট ডিফারেন্ট হচ্ছে অ্যারেতে আমরা হচ্ছে ডাটা রাখতেছি হচ্ছে ফরম্যাটগুলো করি ইয়ে দিয়ে ব্র্যাকেটস দিয়ে, আর জেসনের ক্ষেত্রে যেটা হয় ওইটা হচ্ছে আপনার কার্লি ব্রেসেস হয়, এই যে এই ব্রেসেসগুলো হয়, ঠিক আছে। জাস্ট তাছাড়া ডিফারেন্স হচ্ছে আপনার সেম। আমি যদি এখানে জাস্ট একটা এক্সাম্পল হচ্ছে দেখাই, বা আমরা যদি এখানে একটা জাস্ট দেখার জন্য আর কি, এই যে একটা ডট জেসন ফাইল তো আছে এখানে আমাদের, এইভাবে আমরা নর্মালি অ্যারের মধ্যে ডাটা দিই কিভাবে, অ্যারে হইলে কি ওই যে ব্র্যাকেটস দিয়ে শুরু করতাম, এই যে একটা কি, এই যে একটা ভ্যালু, এই যে একটা কি, এই যে একটা ভ্যালু, ঠিক আছে। তো জেসনে এইভাবে ডাটা থাকে আর কি। এখানে দুটো একটা মানে ডাবল কোটেশন থাকে প্রতিটা ক্ষেত্রে, একটা সিলেক্টর এবং একটা ভ্যালু। হ্যাঁ, একটা কি একটা ভ্যালু, কি ভ্যালু এখানে আমরা অ্যারে অপারেটরের ক্ষেত্রে অ্যারে অপারেটর ব্যবহার করতাম, ওই জায়গায় এখানে জাস্ট হচ্ছে আপনার থাকতেছে কোলন, এই হচ্ছে ডিফারেন্ট। তো নর্মালি অ্যাজাক্সের হচ্ছে ফুল ফর্ম হচ্ছে অ্যাসিনক্রনাস জাভাস্ক্রিপ্ট এন্ড হচ্ছে এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে। অ্যাসিনক্রনাস বলতে বোঝায় যে ওই যে আমরা রিফ্রেশ না করেই যে রিকোয়েস্ট করতে পারতেছি, এটাকে অ্যাসিন, যে রিকোয়েস্টটা চলতেছে। আর সেকেন্ড হচ্ছে ওই যে জেসন বলতে বোঝানো হচ্ছে যে অ্যাজাক্সের রিকোয়েস্টে সেই ডাটাগুলো জেসন আকারে হচ্ছে এক্সপেক্ট করে, তার মানে এখানে জেসনটাও হচ্ছে কানেক্টেড আছে, মানে রিলেটেড। আর এক্সএমএল এইচটিটিপি হচ্ছে অ্যাকচুয়ালি ওই প্রোটোকলটা, যেই প্রোটোকল দিয়ে আপনার এই রিকোয়েস্টটা যাবে। এক্সএমএল এইচটিটিপি অ্যাকচুয়ালি হচ্ছে আমি যে বাটনে ক্লিক করলে রিকোয়েস্টটা যে যাচ্ছে, এখন রিকোয়েস্টটা যে আমার ওই আরেকটা পেজের সাথে কমিউনিকেশন করে জেসন ডাটাটা রিড করবে আবার আমাকে দিবে, এইটার জন্য তো একটা প্রোটোকল দরকার, তো ওইটা হচ্ছে এক্সএমএল এইচটিটিপি, ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা তো জাভাস্ক্রিপ্টের এখানে ইয়েটা লোড করছি jQuery স্ট্রিম। আচ্ছা আমরা একটু দেখি যে jQuery স্ট্রিমটা অ্যাজাক্স বিল্ট ইন সাপোর্ট করে কিনা। jQuery 3 স্ট্রিম, ঠিক আছে, এটা হচ্ছে যে সাপোর্ট করে। আর আমরা jQuery কোন ভার্সনটা ইউজ করতেছি, 3.2.1, হ্যাঁ ঠিক আছে, তাহলে 3 পর থেকে এটা অ্যাজাক্স সাপোর্ট করে নাকি দেখি আগে। আচ্ছা চেঞ্জেস জানি, আমরা আগে jQuery ইউজ করতাম, jQuery যে মেইন লাইব্রেরিটা আছে ওইটার একটা মিনি ভার্সনই হচ্ছে আপনার jQuery স্লিম, যেটা আমরা ইনক্লুড করছি। এখন এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে অ্যাজাক্সটা ইনক্লুড আছে কিনা এটা আমাদের একটু চেক করে দেখতে হবে। যদি ইনক্লুড না থাকে স্লিমের মধ্যে, তাহলে আমাদেরকে স্লিমটা বাদ দিয়ে jQueryর একেবারে যে মেইনটা আছে, কোরটা আছে, ওইটা ইনক্লুড করে নিতে হবে। ওইটা একটু আমাদের চেক করে দেখতে হবে আর কি এখানে। সময় লাগবে, স্লিমের ডকুমেন্টেশন দেখলে হয়তো আমরা পেয়ে যাব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার মধ্যে হচ্ছে যে অ্যাজাক্সটা ইনক্লুড নাই, ঠিক আছে। আমাদের তাহলে jQuery কোড jQueryটাই নামায় নিতে হবে। স্লিমটা আমরা ইউজ করতে পারবো না, অথবা আমরা চাইলে শুধু অ্যাজাক্সের জন্য আরেকটা হচ্ছে লাইব্রেরি অ্যাভেলেবল আছে, আমরা শুধু অ্যাজাক্সের জন্য তাইলে অন্য আরেকটা লাইব্রেরি ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে প্লেন জাভাস্ক্রিপ্ট কোড দিয়েও লিখতে পারি। প্লেন জাভাস্ক্রিপ্ট কোডে অ্যাকচুয়ালি আমাদের একটু বেশি পরিমাণ কোড লিখতে হবে আর কি,
এই হচ্ছে আচ্ছা নরমালি ফার্স্টে আমরা তাহলে প্লেন জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স এর एग्जांपल দেখি ফার্স্ট হচ্ছে তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমরা এই ফাইলে কাজ করতেছি তো এটার তাহলে কাজ করার স্টেপটা কি হবে আগে আমি এটা বলি ফার্স্ট হচ্ছে আমি যখন এখানে কিছু একটা লিখে এই বাটনে ক্লিক করব সো ফার্স্ট আমাকে যেটা করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এই বাটনে ক্লিক করলে ফর্ম সাবমিট হয়ে অন্য পেজে নরমালি কি হয় অন্য পেজে চলে যায় সো ওই জিনিসটাকে আমার থামাইতে হবে ওইটা আমরা থামাবো তারপর আমরা যেটা করব এটাতে ক্লিক করলে এই জায়গাতে ইউজার যে ভ্যালুটা লিখবে রুলে ইয়ে হবে সিলেক্ট হবে না মানে ইয়া থাকবে তাহলে তো লিখে দিবে না রোলটা ফিক্স থাকবে ড্রপ ডাউন না ফার্স্টে আপনাকে রোল অ্যাড করতে হবে না রোল অ্যাড না করলে আপনি ড্রপ ডাউন পাবেন কই আমরা তো এখন রোল অ্যাড করতেছি তো আমি তো সুপার অ্যাড দিয়েছি ঠিক আছে এখানে অ্যাড করে তারপর আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে তারপর এখানে আমি যেটা লিখবো আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনপুট বক্সের ভ্যালুটা রিড করতে হবে ফর্ম সাবমিশনটা যাতে রিডাইরেক্ট হয়ে নেক্সট পেজে চলে না যায় ওইটা আমার বন্ধ করতে হবে দেন আমাকে যেটা করতে হবে এই ভ্যালুটা নরমালি পেজ সাবমিট হয়ে গেলে আমি যে পেজে পাঠাইতাম এটা এখন হচ্ছে যে ওই ভ্যালুটা এখন ওই পেজে পাঠাইতে হবে আর নরমালি ফর্মটা সাবমিট হয়ে গেলে ওই পেজে আমি পুরো HTML এর একটা আউটপুট দেখাই দিতাম এখন সেই জায়গায় আমি আর HTML আউটপুট দেখাবো না আমার যেটা করা লাগবে একটা জেসন ডাটা হচ্ছে যে ওইখান থেকে জেসন রেসপন্স অ্যাকচুয়ালি দিতে হবে ঠিক আছে তো ওই জেসন রেসপন্স দিলে ওই জেসন রেসপন্সটা যখন আমার কাছে রিটার্ন আসলে আমরা তো জানি যে জাভাস্ক্রিপ্ট বা jQuery দিয়ে আমরা মেইনলি হচ্ছে যে আমার HTML যে এলিমেন্টগুলো আছে ডম আছে এটার মধ্যে আমরা মেইনলি হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে সব ধরনের ম্যানিপুলেশন করতে পারি তো তখন আমরা কি করব তার কাছ থেকে ডাটাটা রিটার্ন পেয়ে আমি হয়তো আমার HTML এর মধ্যে ওই মেসেজটাকে হচ্ছে ইনসার্ট করে দিব বা পুশ করে দিব তো পুরো প্রসেসটাই এইভাবে কাজ করবে তো আমরা চাইলে হচ্ছে যে এক্সিওস নামে একটা আছে এইটা হচ্ছে ব্যবহার করতে পারি আর প্লেন যদি হচ্ছে যে একেবারেই যে আচ্ছা আগে আমরা তাহলে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আগে যে কুইরিটা আচ্ছা যে কুইরি পরে নামাবো তাহলে আগে তাহলে আমরা XML HTTP রিকোয়েস্ট লিখে যদি সার্চ দিই এটার এক্সাম্পলে যাই তাহলে আমরা দেখতে পারবো নরমালি এখানে একেবারে প্লেন XML HTTP রিকোয়েস্টের কোডটা দেওয়া আছে আমরা যখন কোনো একটা লাইব্রেরি ব্যবহার করে অ্যাকচুয়ালি অ্যাজাক্স রিকোয়েস্ট করি যেমন যে কুয়েরি বা আপনার হচ্ছে যদি ওই যে অ্যাক্সিওস ইউজ করি তারা হচ্ছে যে ওই ভিতরে এই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কল করে ঠিক আছে আমাদের ক্ষেত্রে এখন তাহলে যে রিকোয়েস্টটা হবে আমরা ডাটা ক্রিয়েট করতে যাচ্ছি এটা একটা পোস্ট রিকোয়েস্ট হবে ঠিক আছে সো আমরা এখানে যদি গুগল করি যে XML HTTP রিকোয়েস্ট পোস্ট এক্সাম্পল আগে আমরা কোডটা হ্যাঁ এটাতে যদি চলে যাই তো আগে আমরা এই কোডটুকু বোঝার চেষ্টা করি ঠিক আছে ফার্স্ট হচ্ছে এই যে HTTP রিকোয়েস্টটা শুরু করার জন্য আমার এই XML HTTP রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি করতে হয় ঠিক আছে এখন এই অবজেক্টটা তৈরি করার পরেই এই অবজেক্টের মধ্যে আমি বিভিন্ন হচ্ছে মেথড পাচ্ছি বিভিন্ন ধরনের HTTP রিকোয়েস্ট গুলো এই XML HTTP রিকোয়েস্ট জন্য গুলো করার জন্য এখন একটা রিকোয়েস্ট করার ক্ষেত্রে কি কি জিনিস আমার লাগতে পারে ফার্স্ট আসতেছে HTTP ভার্বটা কি হবে এটা কি গেট রিকোয়েস্ট হবে পোস্ট রিকোয়েস্ট হবে নাকি পুট রিকোয়েস্ট হবে ওই ভার্বটা তারপর হচ্ছে ইউআরএলটা যে কোন জায়গাটায় আমরা রিকোয়েস্টটা করতে চাই তারপর হচ্ছে ওইটার সাথে আমার যদি এক্সট্রা কোনো ডাটা পাঠানো লাগে যেমন গেট রিকোয়েস্টের ক্ষেত্রে হয়তো মাঝে মাঝে কুইরি প্যারামিটারের মধ্যে ডাটা পাঠানো লাগতে পারে অথবা নাও লাগতে পারে আর পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা হচ্ছে কোনো না কোনো ডাটা পাঠাবো তো কয়েকটা জিনিস হচ্ছে আমার এই যে এখানে বলে দিতে হয় ফার্স্ট হচ্ছে এই যে অবজেক্টটা তৈরি করলাম এটার মধ্যে ওপেন মেথড কল করে আমার এই যে পোস্ট মেথডে কোন ইউআরএল এ পাঠাচ্ছি আর এখানে হচ্ছে যদি আমরা HTTP ওপেনের ডকুমেন্টেশন দেখি তাইলে হয়তো আরো এই প্যারামিটারগুলো সম্পর্কে ভালো ধারণা পাবো আমরা স্টেপ ওভারফ্লোতে না দিয়ে কোনো একটা
এই যে MDN এ যদি চলে যাই, ফার্স্ট এই যে কনস্ট্রাক্টর থেকে আমি আচ্ছা এখানে পুরো XML HTTP রিকোয়েস্টের কি কি মেথড অ্যাভেলেবল আছে যে সব দেয়া আছে। এই যে রিকোয়েস্ট করার জন্য আমাদের ফার্স্টে এটার একটা অবজেক্ট তৈরি করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ তাহলে কোড লেখা শুরু করি আর দেখি। তার আগে আমরা জাভাস্ক্রিপ্ট কোড সব সময় ফুটারে আছে, এটা এখানে আছে। ওকে, আমরা ফুটারের আগেই লিখতে পারি, আমাদের যেহেতু এখন কোনো ডিপেন্ডেন্সি নাই, প্লেন জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, সো আমাদের এটা ওই বুটস্ট্র্যাপের জেএস তারপর jQuery জেএস এর আগে লিখলে কোনো সমস্যা নেই। তো ফার্স্ট আগে আমার যেটা করতে হবে, এই ফর্মে ক্লিক করলে যাতে ফর্মটা সাবমিট না হয় এই কাজটা আগে করতে হবে। সেটার জন্য আমাদের যে বাটনটা আছে, আমি আমাদের বাটনের একটা আইডি দিই, ধরেন বাটনের আইডি দিলাম বাটন। এই আইডি ধরে ফার্স্টে আবার আমাকে বাটনটা নিয়ে আসতে হবে। প্লেন জাভাস্ক্রিপ্ট এতে যদি আমি লিখি তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা নিব। আমরা আইডি ইউজ করছি আমরা বাটন ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য। হ্যাঁ, করা যায়, বার দিয়েও করা যায়, বার দিয়েও করা যায়, লেট দিয়েও করা যায়। লেটেস্ট হচ্ছে কিন্তু ভার ইউজ করা হচ্ছে ডেপ্রিকেটেড হয়ে গেছে, ওইটা আর আমরা যদি জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে চাই তাইলে লেট বা কনস্ট হচ্ছে অ্যাপ্লিকেবল, কারণ ওই ভার্সন কাজ করে। হ্যাঁ, কাজ তো করবে, কিন্তু দুইটার মধ্যে পুরোপুরি ডিফারেন্স আছে। ভার হচ্ছে আপনার গ্লোবাল স্কোপেই রেখে দেয়, লেটটা হচ্ছে স্কোপ আলাদা করে দেয়, তো এরকম কিছু ডিফারেন্স আছে। আমরা যেহেতু এই বাটনটার চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, আমরা তাহলে কনস্টও ব্যবহার করতে পারি। যাই হোক, লেট দিয়েই আমরা ইউজ করি। তো বাটন নিয়ে আসলাম, এখন বাটনের মধ্যে আমার ফার্স্ট যেটা করতে হবে, একটা ইভেন্ট লিসেনার বসাই যে ক্লিক, কে যদি এটাতে ক্লিক করে তাহলে সে কি করবে আমরা দেখি একটু চেক করে। ফার্স্টে আমার যেটা করতে হবে, এটার যে ডিফল্ট বিহেভিয়ার আছে সেটাকে আমার বন্ধ করতে হবে, যেটা আমরা এটা দিয়ে করতে পারছি। তারপর আমরা একটু চেক করে দেখি, একটা অ্যালার্ট বক্স দিলে এটা কাজ করে কিনা। বাটন ক্লিক, যদিও আমি জাভাস্ক্রিপ্ট খুব ভালো পারি না, তাহলে আমাদের কোড কাজ করতেছে, ঠিক আছে। এটা ডিফল্ট অ্যালার্ট বক্স। ওকে, তাহলে তারপর সেকেন্ড হচ্ছে বাটনটা পাইলাম, তাহলে এখন আমার কি করতে হবে, এই যে এখানে যে সে ইনপুটটা দিবে এই ভ্যালুটা আমার নিতে হবে। সো একইভাবে আমি এই ভ্যালুটা নিতে পারি, কনস্ট ধরেন রোল নেমটা আমরা নিতে পারি ডকুমেন্ট ডট, আমাদের যে এটা আছে, যেহেতু আমরা অ্যাজাক্স ইউজ করতেছি সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মের আর হচ্ছে নেম লাগতেছে না, এটাকে আমরা আইডি করে দিলাম। আইডি আমার তাহলে এখন নেম। সো এটার ভ্যালুটা আমি নিতে পারি গেট এলিমেন্ট বাই আইডি আইডি, তাহলে এটার মধ্যে চলে আসলো। হ্যাঁ, একবারেই যদি আমরা পুরো ভ্যালুটা এটার মধ্যে নিয়ে নিতে চাই তাহলে এটা ডট এটা দেখি আমরা চেক করে অ্যালার্ট বললাম। আমরা যদি রিফ্রেশ করি, এখানে হচ্ছে লিখি এবং অ্যাড্রেস সাবমিট করি, ডাটাতে আসতেছে আসে না। আমি যদি কনসোল চেক করে দেখি তাইলে আমরা দেখি হয়তো ভ্যালু প্রপার্টি কি পাইছে, ক্যান নট রিড প্রপার্টি ভ্যালু অফ নাও। ও আচ্ছা, সরি, হ্যাঁ এটা তো নেম হবে।
এই যে ভ্যালু চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন আমার কাজ হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালুগুলো নিয়ে আসতে পারছি। তাহলে এই স্টেপে এখন আমার কাজ দাঁড়াচ্ছে ওই এইচটিটিপি এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টটা বা অ্যাজাক্স রিকোয়েস্টটা করা। তো ওইটা যদি এখন আমরা এই ডকুমেন্টেশন ফলো করে স্টেপ বাই স্টেপ দেখি, ফার্স্ট আমাকে এই এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টের একটা অবজেক্ট তৈরি করতে হবে। তো আমরা একেবারে ডিরেক্ট এই কোডটাই কপি করে নিতে পারি। আমরা লেট ইউজ করব, রিকোয়েস্ট আসলো। এখন এই রিকোয়েস্টের মধ্যেই আমার বিভিন্ন ধরনের মেথড অ্যাভেলেবল আছে। রিকোয়েস্ট ডট, আচ্ছা এখন আমরা একটু দেখি যে আমাদের কোন কোন মেথড কল করে ডাটা পাঠানো লাগবে। আমরা এই যে ইউজিং এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্টে যদি চলে যাই, এখান থেকে আমরা দেখি টাইপস অফ রিকোয়েস্ট। আমরা এটা বুঝতে পারতেছি ডট ওপেন যে মেথডটা আছে মেইনলি এটা দিয়ে আমার রিকোয়েস্টগুলো পাঠাইতে হবে। এখানে গেটের একটা এক্সাম্পল দিচ্ছে। এই যে আমাদের ফর্ম সাবমিট করা দরকার, সো এই সেকশনটা আমরা দেখলেই হবে। এই যে আমাদের দুইটা জিনিস করা লাগবে বা দুইটা ওয়েতে হচ্ছে আমরা পাঠাইতে পারি। এক হচ্ছে ডিরেক্টলি শুধুমাত্র অ্যাজাক্স ইউজ করে পাঠাইতে পারি, সেকেন্ড হচ্ছে ফর্ম ডাটা নামে একটা এপিআই আছে ফর্মের মতো করে ডাটা সাবমিট করার জন্য, ওইটা আমরা ব্যবহার করতে হবে। এখানে বলছে যে ইউজিং দ্য ফর্ম ডাটা ইজ simplest and fastest but has disadvantage that the data collected cannot be streamlined. Using only Ajax is more complex but typically more flexible and powerful. আচ্ছা দুইটার এক্সাম্পলই ওরা দিচ্ছে। আমরা এই যে এখান থেকে ওরা তো পুরো আপলোড ফাইল সহ দিচ্ছে, আমাদের তো এত কিছু দরকার নাই। আমরা ফর্ম ডাটা অবজেক্ট ব্যবহার করে পাঠাই, ফর্ম ডাটা ব্যবহার করে ডাটা পাঠানোটা একটু ইজি আর কি। আমরা একটু কম, এটা তো ডকুমেন্টেশন, এখান থেকে এক্সাম্পল কোড ডিরেক্টলি এই যে আমরা ডিরেক্ট শুধু যদি ইয়ে দিয়ে পাঠাতে চাই এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে, তাহলে আমার দেখি এই অবজেক্টের উপর ডট ওপেন হচ্ছে কল করতে হচ্ছে, ডট ওপেন। এখানে ফার্স্টে আমার ডাটার হচ্ছে ইয়েটা এইচটিটিপি মেথডটা কোনভাবে পাঠাচ্ছি, সেকেন্ড হচ্ছে ইউআরএলটা। আমাদের ক্ষেত্রে ইউআরএলটা কি দাঁড়াচ্ছে, PHP coordinates slash আমাদের হচ্ছে roles স্ল্যাশ এই যে create.php তৈরি করছিলাম, এই ফাইলে আমরা রিকোয়েস্ট পাঠাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে roles slash create.php। ঠিক আছে, আর থার্ড প্যারামিটার হিসেবে সে অ্যাকচুয়ালি ট্রু নেয়। সেকেন্ড হচ্ছে একটা হেডার পাঠাইতে হবে, যাতে ওই ডাটাটা যে যাবে এটা যে আমরা ইয়েতে পিএইচপিতে ধরবো ওটা যাতে ফর্ম ডাটা আকারে যায়, এই জন্য ফর্ম ইউআরএল ইনকোডেড ডাটা টাইপ হিসেবে যাবে। সেকেন্ড হচ্ছে এখন আমি যেই ডাটা পাঠাইতে চাই ওই ডাটাকে আমার কুইরি স্ট্রিং এই যে কুইরি প্যারামিটার আকারে পাঠাইতে পারবো। আমি কয়েকভাবেই পাঠাইতে পারি,
ডিরেক্ট স্ট্রিং পাঠাইতে পারি। ব্লব বলতে ওই যে বাইনারি লার্জ অবজেক্ট আর কি, যে ফাইলের ডাটা যদি বাইনারি ডাটা পাঠাইতে চাই, ফর্ম ডাটা এইভাবে আমরা অবজেক্ট আকারেও পাঠাইতে পারি, ডিরেক্ট একটা ডকুমেন্টও সেন্ড করতে পারি। আপাতত আমরা এখানে হচ্ছে কলে ফাংশন আমরা ডিরেক্ট এই কুইরি স্ট্রিং আকারে পাঠাবো। ঠিক আছে, এই পুরো কোডটা যদি আমরা কপি করে নিয়ে নিই, জাস্ট এখানে আমরা ইউজ করতেছি রিকোয়েস্ট অবজেক্টটা, এটা দিয়ে রিপ্লেস করে দিলে হবে। ঠিক আছে, আর এখানে আমাদের ডাটা হিসেবে যাচ্ছে, ধরেন আমি জাস্ট নেম ইকুয়াল টু আমার PHP, আচ্ছা সরি PHP না, আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাটা ধরছি, আমার ডাটাটা হচ্ছে রোল নেম। সো স্ট্রিং আকারে ডাটাটা পাঠাতে হলে আমি এইভাবে কনকেট করে দিলে কি নেম ইকুয়াল টু এটা চলে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ চেঞ্জ করা আরেকটা আছে। এখন এটা কিভাবে কাজ করতেছে, ও তার আগে আমি যখন সেন্ডে কল করতেছি তখন ডাটা চলে যাচ্ছে। ঠিক আছে, তার আগে এখানে অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি লিসেনার বসাচ্ছি। লিসেনার বলতে কি রকম, এই রিকোয়েস্টে আমি প্যারামিটার দিয়ে দিলাম, আমি ফাইলের রিকোয়েস্ট যাবে, এই ডাটা যাবে। তো ডাটা গেলে এখন কিছু জিনিস ঘটতে পারে, এই পুরো জিনিসটাই ইভেন্ট বেসড কাজ করে। কিরকম, রিকোয়েস্টটা যাওয়ার পরে রিকোয়েস্ট সাকসেস হইতে পারে, রিকোয়েস্ট কমপ্লিট হবে, রিকোয়েস্ট প্রসেসিং স্টেটে থাকতে পারে। মানে ফার্স্টে কি হবে, রিকোয়েস্ট করা মাত্র এটা প্রসেসিং স্টেটে গেল, তারপর রিকোয়েস্টটা যখন কমপ্লিট হইলো, রিকোয়েস্ট আমাকে ডাটা রিটার্ন করলো, এরকম কয়েকটা স্টেট আসতেছে না, এই স্টেটগুলোই আমার হ্যান্ডেল করতে হবে। যেমন এটা কেন দরকার, যখন প্রসেসিং স্টেটে আছে তখন তো আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইউজারকে কোনো ডাটা দেখাই না, নর্মালি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, একটা লোডার দেখাই। তারপর যখন ডাটা কমপ্লিট হয় এবং আমি রেসপন্স পাই, তখন আমার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাটাকে এনে এখানে দেখা। তো ওই স্টেটগুলো আমার ধরা লাগবে। তো ওইটার জন্য আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে কিছু স্টেট হচ্ছে এক একজন এক একভাবে হচ্ছে হ্যান্ডেল করতে পারে। যেমন অনলোডের মধ্যে আমরা দিয়ে দিতে পারি, তারপর তখন দেখলাম যে অন কমপ্লিট, মানে 3-4টা আমাদের অ্যাভেলেবল আছে, এর মধ্যে আমরা 2-3টা রিকোয়েস্ট হ্যান্ডেল করলেই হবে। যে অনেক ক্ষেত্রে এররও ঘটতে পারে। আচ্ছা, অলরেডি স্টেট চেঞ্জ প্রপার্টিতেই আমরা দিতে পারি। অলরেডি স্টেট চেঞ্জ হচ্ছে আর কি, রেডি হওয়ার পর তার স্টেট চেঞ্জ হয়ে যদি এই যে এখানে আমরা চেক করতেছি XML রেডি স্টেটটা যদি XML HTTP request dot done হয়, মানে হচ্ছে যদি রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যায় এবং রিকোয়েস্ট ডট স্ট্যাটাস ইকুয়াল টু যদি 200 হয়, মানে হচ্ছে আমরা যদি রিকোয়েস্ট থেকে সাকসেসফুল কোনো রেসপন্স পাই, তখন আমরা কি করতে পারি, আপাতত আমরা জাস্ট কনসোল লগে দেখবো। ঠিক আছে, পরে আমরা এটা দিয়ে দেখবো যে HTML রিকোয়েস্টে কি হয়। তার আগে আমরা এখানে console.log-এ রিকোয়েস্ট অবজেক্টের মধ্যে একটা কি ডাটা আসে পুরোটাই আমরা দেখব। ঠিক আছে, এটা আমরা পরে ইমপ্লিমেন্ট করতেছি। সো আমরা তাহলে এখন একটু আপাতত আমরা যেটা করি, আমাদের period.php ফাইলে ডিরেক্টলি আমরা করে দিই, একটা জাস্ট জেসন রিটার্ন করি। আর PHP তে যে কোনো একটা অ্যারে ডাটাকে আমরা জেসনে কনভার্ট করার জন্য জেসন ইনকোড নামে হচ্ছে আপনার ফাংশন আছে, এটার মধ্যে দিলেই সে ওই ডাটাটাকে জেসনে কনভার্ট করে ফেলে। যেমন জেসনের ফরম্যাট নরমালি কি হয়, একটা অ্যারের মতোই তো কি ভ্যালু থাকে। তো আমি অ্যারের মধ্যে যদি কি ভ্যালু রাখি, এখানে দিলাম জেসনের আকার লিখতেছি, হ্যাঁ ও জেসনের লিখা তো সমাচিত দিতে হবে, এটা অটোই জেসনে, এই যে জেসন ইনকোডে আমি দিয়ে দিলে
এই অ্যারেটাই JSON-এ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি এখন ডিরেক্টলি পেজটাই ভিজিট করি তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে রোল স্ল্যাশ এই যে JSON দিচ্ছে। আর JSON দেওয়ার জন্য আমার এখানে একটা সেই যাতে হেডারের মধ্যেও ডাটা টাইপটা বলে দিতে হবে। এই ডাটাটা একটু আগে এটা HTML ছিল, এখন এটা JSON হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আমাদের রিকোয়েস্টটা সেন্ড করে দেখি। কনসোলটা ওপেন করে নেই যাতে আমি পুরোটা ইয়ে করতে পারবো যে কি করতেছে। আমি অ্যাড টুলে ক্লিক করলাম, এই যে দেখেন প্রত্যেকটা আসছে। ফার্স্টে রেডিয়েস্টেড টু, এই যে দেখেন আমি JSON রেসপন্সে কিন্তু এই যে ওই ডাটাটা পাইছি। আর স্টেটের কয়েক আমার অ্যাকচুয়ালি রেডিয়েস্টেড 4 এ দরকার, 4 এ আমি এই যে ডাটাটা পাইছি। ঠিক আছে, এই যে স্ট্যাটাস টেক্সট তো আমার চলে আসছে। ডাটা পাওয়া গেছে, তাহলে আমার যেহেতু কোনো এররও দেয়নি তার মানে আমাদের হচ্ছে রিকোয়েস্টটা ঠিক আছে। এখন আমরা দেখি এইখানে আমরা হচ্ছে ডাটাটা ধরতে পারি কিভাবে। নরমালি আমরা তো এটা বুঝতেই পারতেছি যে যেহেতু পোস্ট মেথডের রিকোয়েস্ট আসতেছে, তাহলে কি পোস্ট ডট ডট কি নামে আমরা ডাটা পাঠাচ্ছি, নেম। সো আমি যদি এখানে নেম করি, ঠিক আছে। ও আর পোস্টে আমরা তাহলে এখন একটু সরি এটা তো দরকার নাই। ও সরি, এটা তবে $_post। এখন আমরা চেক করে দেখি যে যেই ভ্যালুটা আমি পাঠাচ্ছি ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার PHP স্ক্রিপ্টে যাচ্ছে কিনা। এখানে লিখলাম, ক্লিক করলাম, এই যে দেখেন আমার ডাটা কিন্তু ওই পেজে চলে গেছে। ঠিক আছে, তাইলে আমার এখন এখানে কাজটা হচ্ছে কি, ফার্স্ট এখানে আমার ডাটাবেস কানেকশনটা তৈরি করতে হবে, রাইট? সো ডাটাবেস কানেকশন তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে ডাটাবেসের ফাইলটা আমাকে ইনক্লুড করতে হবে, যেটা আছে কোথায় আমার, আমি আছি এখন এই ফোল্ডারে। সো এই ফোল্ডার থেকে ঠিক আছে। তারপর আমার কাজ হচ্ছে এই যে নামটা আমি পাইলাম এটার উপর একটু ভ্যালিডেশন চালানো লাগতে পারে। ফার্স্টে আমার চেক করতে হবে, ম্যানুয়াল ভ্যালিডেশন ইউজ করতে পারি অথবা আমরা চাইলে ডিরেক্টলি কোনো একটা প্যাকেজও নিয়ে নিতে পারি। আচ্ছা, আপাতত আমরা আগে ভ্যালিডেশনও বন্ধ রাখলাম, PHP সার্ভার সাইডে ভ্যালিডেশন পরে করব। আমার ভ্যালু আসলে তাহলে আমার যদি এটা আমি অ্যাড করতে চাই, আমার কাজ কি, $কানেকশনের মধ্যে ঠিক আছে, আমার ইনসার্ট নামে আমি মেথড তৈরি করে রাখছি, রাইট? ইনসার্টে আমার কি পাস করতে হচ্ছে, টেবিলের নাম আর ডাটাটা। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে এখানে টেবিলের নাম হচ্ছে রোলস আর ডাটা হচ্ছে কি নেম ইকুয়াল টু $_post নেম না, তো এটা আমি ডিরেক্টলি এখানে জাস্ট $_post দিয়ে দিতে পারি। ঠিক আছে, কারণ এটা তো আমার অ্যারে। আর কি
কি নেম তো আমার হচ্ছে টেবিলের কি এর মানে কলামের নামের সাথে ম্যাচ করেই রাখা। তারপর আমাকে এটাকে এক্সিকিউট ইনসার্ট কি এক্সিকিউট আমরা করে দিচ্ছি না, কুইরি রান হয়ে যাচ্ছে। তাহলে এখানে ডাটাটা ইনসার্ট হয়ে যাচ্ছে, আর এটা যদি ট্রু রিটার্ন করে তাহলে এটা আমরা বুঝবো কুইরিটা ঠিক মতো রান হয়েছে। তো তখন আমরা এখানে মেসেজ দিতে পারি রোল ক্রিয়েটেড। আর যদি এটা তৈরি না হয় তাহলে ইজ দিয়ে তাহলে আমরা মেসেজ দিতে পারি ধরেন সামথিং went wrong। ঠিক আছে, সবশেষে আমি জেসন আকারে আউটপুটটা দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে এই জায়গাটাতে যে আমি রেসপন্সটা ধরতেছি, এই রেসপন্সটা ধরে আমাকে HTML এর মধ্যে এখন একটা আউটপুট নিয়ে আসতে হবে। সো এটাও আমরা কিভাবে করতে পারি, এই ফর্মের মধ্যে ধরেন আমি একটা ডিভ নিই, ডিভ ডট অ্যালার্ট সুন্দর করে দেখানোর জন্য অ্যালার্ট সাকসেসই রাখি আপাতত। বাই ডিফল্ট এটাকে আমি করবো কি স্টাইল দিয়ে ডিসপ্লে নাম দিয়ে রাখলাম। তাহলে বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার কি দেখা যাবে না। এখন আমার তাহলে কাজ হবে কি অ্যাজাক্স রিকোয়েস্টটা হওয়ার পরে যখন আমার কাছে মেসেজটা আসবে এইটাকে ডিসপ্লে করা এবং এই ভিতরে আমার মেসেজটাকে পুশ করে দেওয়া, এটা হচ্ছে আমার কাজ। তো এটা আমি কিভাবে করতে পারি, ওই নর্মাল যেহেতু আমরা jQuery বা কিছু ইউজ করতেছি না, প্লেন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। সো ফার্স্ট আমার কাজ হচ্ছে এই এলিমেন্টটাকে আমার ধরতে হবে। তো ওইটাকে আমরা এখন ক্লাস দিয়ে ধরবো অ্যালার্ট। তো এটা আমরা ধরতে পারি হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। আমাদের এটা ক্লাস নেম আমরা ধরি অ্যালার্ট দিয়ে। তারপর ফার্স্ট আমার কাজ হচ্ছে ওইটার কি কি অ্যাভেলেবল আছে আমার দেখতে হবে। আচ্ছা, এটা একটু আমার দেখতে হবে, প্লেন জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড লেখা হয় না খুব একটা। হ্যাঁ, নিয়ে এসে আচ্ছা এই যে ভিজিবিলিটি আর ভিজিবিলিটি ইউজ করলে হয়েছে, অথবা এই যে স্টাইল ডট ডিসপ্লে এটা দিয়ে হয়েছে। আমরা যেহেতু এখানে স্টাইল দিয়েই হচ্ছে এটার ভিজিবিলিটি হাইড করছি, সো এটা হয়ে যাচ্ছে আমার জন্য। তো কন্টেইনারের পর স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু বলা ব্লক দিলে হয়ে যাচ্ছে স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু ব্লক। ঠিক আছে, তাহলে ডাটা আসা মাত্র ফার্স্ট আমার যেটা হচ্ছে ওই ডিসপ্লে যেটা হিডেন ছিল ওইটা আপনার চলে আসতেছে, আর এইটার উপরেই আমার কাজ করা লাগবে। তো আমি এটাকে কন্টেইনারের মধ্যে নিয়ে আসি, লেট কন্টেইনার, কারণ এটার উপরে আমার একাধিকবার কাজ করতে হবে। ফার্স্ট কাজ হইল আমার এটার ডিসপ্লে ছিল না, ডিসপ্লেতে আনা। সেকেন্ড কাজ হচ্ছে এটার মধ্যে আমার এখন যে মেসেজটা আসতেছে ওইটাকে পুশ করে দিতে হবে, যেটা আমরা ইনার HTML নামে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, এটার মধ্যে আমরা পাস করে দিলেই অ্যাড হয়ে যাবে। সো আমরা কি অ্যাড করে দিতে চাচ্ছি, আমার
এই রিকোয়েস্টের মধ্যে ডাটা পাচ্ছি আমরা কিভাবে, আগে যদি আবার চেক করে দেখতে পারি। আচ্ছা, রিফ্রেশ দিয়ে দেখতে হবে। আমার একটু দেখে নিতে হবে যে কত লেভেল পরে যে আমি হচ্ছে এটা পাচ্ছি, ওইভাবে কি ভ্যালু ধরে আমার ভ্যালুটাকে ধরতে হবে রিকোয়েস্ট অবজেক্ট থেকে। আমি রিফ্রেশ করলাম, ভ্যালু দিলাম। আচ্ছা, ক্যান নট সেট প্রপার্টি ডিসপ্লে অফ আনডিফাইন্ড, ক্যান নট সেট ডিসপ্লে, তার মানে এটা সে পায় নাই। সেলার ঠিক আছে না? আচ্ছা, আমরা আইডি ধরেই নিই, এইটার নাম দিয়ে দিই প্রোডাক্ট, ঠিক আছে। তো গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ওইটা ডিসপ্লে হয়ে গেছে, কিন্তু ডাটা আসা মাত্র আমার এখন জাস্ট ভ্যালুটা পাস করতে। এখন দেখি যদি আমাদের ভ্যালুগুলা কই আছে। রিকোয়েস্টের মধ্যে এই যে ডট রেসপন্সের মধ্যে আমার ভ্যালুটা আছে, ঠিক আছে। রেসপন্স যদি এটা চেক করি তাহলে এটা আমাকে কি দিচ্ছে, এই যে সে আমাকে এই যে জেসনটা দিয়ে দিচ্ছে। এখন জেসনের মধ্যে আমরা ডাটা জাস্ট লিখতে পারি ডট মেসেজ দিয়ে, যেহেতু আমার এই কি এর নাম হচ্ছে মেসেজ। চেক করে দেখি এভাবে পাওয়া যাচ্ছে কিনা, আনডিফাইন্ড আসতেছে। আচ্ছা, রেসপন্সের উপর আমাদের মনে হয় তাহলে কোনো মেথড কল করে এটাকে অবজেক্ট আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমার ডাটা তো জেসন আকারে আসতেছে না, সময় লাগতেছে কেন? এটা তো স্লো। আচ্ছা, ডাটা ধরবো কিভাবে? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই যে ডাটাটা যে আমরা পাচ্ছি, এটা এখন আমরা ডিরেক্টলি পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং আকারে। আমরা যখন কল করতেছি এটা একটা স্ট্রিং আকারে আসতেছে। আমাদেরকে এটাকে জেসনে হচ্ছে জেসন ডট পার্স এটা ব্যবহার করে জেসনে কনভার্ট করে নিতে হবে। আমরা যদি এটা করি, এটাকে এটার মধ্যে আমরা যদি জেসন ডট পার্স দিয়ে দিই এবং এখন যদি চেক করি, কি বলছে, আনএক্সপেক্টেড এন্ড অফ জেসন ইনপুট।
request dot এটার মধ্যে আসবে unexpected token or punishment. আচ্ছা এখানে যদি দেখি আচ্ছা অলরেডি স্টেটিং দিস সাকসেস আচ্ছা এই এক্সিআর ডট রেসপন্স টেক্সটের মধ্যে হচ্ছে ডাটাটা পাচ্ছে সে সাকসেস কল করতেছে সাকসেস করতেছে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে যখন এটা পাচ্ছে সাকসেসের মধ্যে এক্সিটার আমাদের পেটে রিকোয়েস্ট ডট রেসপন্স টেক্সট দেন এটা নিয়ে এখন আমি যা করি আনএক্সপেক্টেড এটা আসতেছে না পার্স করে তখন রেসপন্স টেক্সটটা নিয়ে আসতেছি রেসপন্স container dot inner channel equal to response dot message কাজ করার কথা JSON parse এটা কি মেথড না এটা তো অ্যাট্রিবিউট যে এখান থেকে এটা অ্যাট্রিবিউট আচ্ছা JSON parse কল করলেই এটা উপরে যাচ্ছে success response text response টেক্সটের মধ্যে ডাটা আসতেছে maybe the exception like that's okay the response type না থাকলে অথবা টেক্সট হয় তাহলে response text
আচ্ছা রেসপন্স টেক্সটই হচ্ছে দিয়ে দেওয়ার কথা। দেখো এটা আমাকে কি দিচ্ছে, কনসোল ডট ও আচ্ছা চলে আসছে দেখো। something was wrong এটা আসতেছে। এটা ডিরেক্ট স্ক্রিন আকারে আসতেছে আমাদের কাছে। এখান থেকে আমাদেরকে এটাকে জেসন আছে তো রেসপন্স থেকে আমাদের তাহলে রেসপন্স ডট মেসেজ এটাকে নেওয়া যায়। আসে কিনা এটা একটু দেখতে হবে যে টেক্সট আকারে আসার পর এটা কিভাবে হচ্ছে আমরা জেসনে কনভার্ট করব। ওরা সবাই জাস্ট রেসপন্স টেক্সট ইয়ে করে দিছে। ওকে আমাদের তো এখন এরকম একটা স্ক্রিন আসতেছে। জেসন পার্সে কাজ করার কথা। ঠিক আছে, এটা তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। এটা আমরা পরে হচ্ছে আমি সলিউশনটা দিয়ে দিব না,
বাট ইনিশিয়ালি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা যে এই XML HTTP রিকোয়েস্টের যে অবজেক্ট আছে এটা ব্যবহার করেই মেইনলি আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে রিকোয়েস্টটা করা লাগে। তো আমরা যদি কোনো একটা লাইব্রেরি ব্যবহার করি আর কি, লাইব্রেরি আপনার আমাদের হয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিতরে এই কোডগুলোই লেখা থাকে, আমরা জাস্ট ওই লাইব্রেরি হয়তো বিভিন্ন মেথড হচ্ছে আপনার করি, কল করি। হ্যাঁ, বাট একেবারে প্লেন ভাবে সে এটা নিয়ে কাজ করে। তো এই কোডের মধ্যেও আবার ব্রাউজারের উপর নির্ভর করে কিছুটা চেঞ্জেস থাকতে পারে আর কি, কারণ মাইক্রোসফটের ব্রাউজার হয়তো একভাবে কাজ করে, ক্রোম একভাবে কাজ করে, ফায়ারফক্স একভাবে কাজ করে। ওইটার উপর নির্ভর করে কিছু জিনিসে আমরা যদি প্লেন নিজেরা লিখি তাহলে কিছু আবার ওই জিনিসগুলো হ্যান্ডেল করা লাগে আর কি। না, আমরা হচ্ছে ওই যে রেসপন্সটা পাচ্ছে, হ্যাঁ সাকসেস মেসেজটা, ওইটা এই মেসেজের মধ্যে যে মেসেজটা আসবে আর কি ওইটা। হ্যাঁ কোনটা? ওইটা তো হ্যাঁ ডাটাবেজে ইনসার্ট হবে পরবর্তীতে। এখানে তো আমরা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট করলাম, আমাদের যদি ওই যে অ্যাজাক্স বেসড হচ্ছে গেট দিয়ে নিয়ে আসা লাগে, তখন আমরা এই জায়গায় গেট রিকোয়েস্ট করে ডাটা আসলে ওই ডাটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে HTML এর মধ্যে আমাদেরকে, এখন যেমন PHP লুপ দিয়ে বসাচ্ছি তখন আমাদেরকে জাভাস্ক্রিপ্টের লুপ দিয়ে বসাই নিতে হবে। হ্যাঁ ওই সময় টেবিল আপডেট হয়ে যাবে, এবং অলরেডি আমরা যে কতবার রিকোয়েস্ট করছি তাতে তো আপডেট হয়ে যাওয়ার কথা। এই যে আমরা যে কয়বার রিকোয়েস্ট করছি ওই কয়বার কিন্তু এই যে ডাটা ইনসার্ট হয়ে গেছে। HTML এ হচ্ছে আমাদেরকে তাহলে যেটা করতে হবে, এই যে লিস্ট আছে যে লিস্ট আমরা রিফ্রেশ করছি তারপর আসতে আর কি, কিন্তু আমরা যদি চাই যে হচ্ছে পেজ রিফ্রেশ ছাড়া এই জায়গাটাতেও ডাটাগুলো চলে আসবে, তাহলে এই অংশটুকু আমাদের ওই যে অ্যাজাক্স দিয়ে করতে হবে।